শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে, কিন্তু দ্রুততার সাথে বলতে, যাতে করে এই 1 ঘন্টায় সব ধরনের আপডেট আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সময় যতই যাচ্ছে উত্তরের যে সংক্রমণ ততই উদ্বেগ বাড়াচ্ছে, কারণ গেল 24 ঘন্টার হিসেবে 47 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র রাজশাহী এবং খুলনায় 23 জন। তারপরে সবখানে ঢিলে ঢালা ভাব। মৃত্যুর এই সংখ্যা খুব একটা প্রভাব ফেলতে পারছে না শহরের জনজীবনে। খুলনা বিভাগে 10 রোগীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া পৌর এলাকায় 7 দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধই রয়েছে। বিধিনিষেধের দ্বিতীয় দিনে নড়াইলের জেলা সদর কালিয়া, লোহাগড়া পৌর এলাকা সহ কয়েকটি ইউনিয়ন পড়েছে। এছাড়া শেরপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলায় আংশিক বিধিনিষেধ জারি আছে। মাস্ক ঘেমে গেছে, পকেটে রাখছি। আমার তো সারাদিন রাস্তায় থাকা লাগে, বোঝেন তো, মার্কেটিং এর লোক। এখন বারবার মাস্ক পরা যায়। নামাজ পড়ে আসলাম কেবল, না মাস্ক নামাজ পড়ে আসলাম দোকানে। যে আমার স্বাস্থ্যবিধি যেটা মানার দরকার সেটা 100% হচ্ছে না। বয়স বেশি তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু বেশি, আর মহিলাদের মধ্যে এই মৃত্যুর হারটা সবসময় কম। এটা কিন্তু মানে আলাদা কোনো আমাদের যে রেজাল্টটা, সেটা কিন্তু জাতীয় যে রেজাল্ট সেটার মতোই। উৎসুক জনতা, আমাদের ইয়াং জেনারেশন, তারা লকডাউন দেখার জন্য রাস্তায় বের হয়ে পড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত অ্যালার্মিং। আমরা মানুষের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন, আমাদের যাতে শক্তি প্রয়োগ করতে না হয়। এদিকে চট্টগ্রামেও করোনার হার আবারও ঊর্ধ্বমুখী। আগে সংক্রমণের আধিক্য ছিল শহর এলাকায়, এখন যা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। বিশেষ করে আইসিইউ প্রয়োজন হচ্ছে বেশি। ঈদের সময় আসা যাওয়ার স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণেই এমন পরিস্থিতি, চিকিৎসকরা সেটি বলছেন। এতদিন সিটি কর্পোরেশন এলাকায় তুলনামূলক বেশি সংক্রমণ লক্ষ্য করা গেলেও গ্রামাঞ্চলে তা ছড়িয়ে পড়ছে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় 54,807 জন আক্রান্ত হয়ে 642 জন মারা গেছেন। বাড়িতে ফিরছিলেন, এর পাশাপাশি আমাদের যে সমস্ত শপিং মলগুলো ছিল সেখানে মানুষের উপচে পড়া ঘটছিল। পাশাপাশি সেখানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের চরম অনীহা দেখা গিয়েছে। বেশিরভাগ রোগী আসলে উপজেলা থেকে আসছে। মহানগরের পেশেন্টটা কিন্তু প্রাইভেট ক্লিনিকগুলোতে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যারা হয়তো আইসিইউ সাপোর্টটা কয়েকদিন যাওয়ার পরে যদি অর্থনৈতিক সংকট দেখা যায়, তখন ওরা হয়তো আমাদের কাছে আবার আইসিইউর জন্য আসছে। দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন মওদুদ রানা রাজশাহী থেকে। আমরা রাজশাহীর পরিস্থিতি তার মাধ্যমে জানবার চেষ্টা করব। রানা, সংবাদের শুরুতেই দর্শকদের জানাচ্ছিলাম এবং টানা কয়েকদিনে ইতিমধ্যে সবাই জেনেও গেছে রাজশাহীর যে অবস্থা, প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড হচ্ছে। সম্প্রতি তো স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল গিয়ে সেখানে বেশ কিছু নির্দেশনাও দিয়ে এসেছিল, সেগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। বৃষ্টি খুব একটা পালন করা হচ্ছে না, স্বাস্থ্যবিধি আসলে খুব একটা মানাও হচ্ছে না রাজশাহীতে, এবং যার ফলে সংক্রমণের যে হার এবং করোনায় মৃত্যুর হার সেটি বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের যে উচ্চ পর্যায়ের দলটি রাজশাহীতে এসেছিলেন, তাদের যে সুপারিশগুলো ছিল তার মধ্যে অন্যতম যে যেসব এলাকায় বেশি জনসমাগম হয় সেসব এলাকায় অ্যান্টিজেন পরীক্ষার সংখ্যাটা বাড়াতে হবে, এবং সেই সাথে সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট দূরত্বে থাকে স্বাস্থ্যবিধি মানে সেটি নিশ্চিত করতে হবে, এবং একই সাথে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বৃদ্ধির জন্য যেসব উদ্যোগ দরকার সেই সব উদ্যোগগুলো নিতে হবে। কিন্তু আমরা আসলে তারপর থেকে দেখেছি এখন পর্যন্ত সেগুলো নিশ্চিত হয়নি। অন্যদিকে আপনি জানেন যে রাজশাহীতে লকডাউন চলমান, এবং লকডাউনের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের অবস্থা যদি একটু দেখায়, আপনি দেখতেই পাচ্ছেন যে অলিতে গলিতে এখনও মানুষ আড্ডা দিচ্ছে, মানুষের অবাধ বিচরণ, এবং মানুষ পুরো নগর জুড়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এবং আমরা দেখছি যে জেলার বিভিন্ন স্থান থেকেও মানুষ নগরীতে প্রবেশ করছেন এবং নগর থেকে তারা জেলার বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। এ নিয়ে আজকে জেলা প্রশাসক আব্দুল জলিল তিনি দুপুরের দিকে রাজশাহী নগরী ঘুরে দেখে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন তিনি নিজেও মন্তব্য করেছেন যে লকডাউন কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে এবং এই লকডাউন ঢিলে ঢালা। তিনি তখন আমাদেরকে বলেছিলেন যে তিনি নগর পুলিশের যিনি প্রধান রয়েছেন, নগর পুলিশের কমিশনার, তার সাথে কথা বলেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথাও বলেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছেন যে তারা চেকপোস্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন, কিন্তু এখন পর্যন্ত যে উৎসুক মানুষের ঢল কিংবা যারা কোনো কাজ ছাড়াই বাইরে আসছেন
তাদের আসলে নিবৃত্ত করতে পারছেন না। তবে তারা আমাদেরকে কথা দিয়েছেন যে আগামীকাল সকাল থেকে তারা কঠোর হবেন, কোনোভাবেই যারা কোনো কাজ ছাড়াই বা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং আমি কিছুক্ষণ আগেই দেখেছি রাজশাহী নগরীতে 4টি ভ্রাম্যমাণ আদালত তারা কাজ শুরু করেছে এবং তারা বলছেন যে তারা বাইরে যাদেরকেই পাচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন এবং তাদেরকে জরিমানা করছেন। এখন পুলিশের যে ঘোষণা কালকে থেকে তারা কঠোর হবেন সেটি আসলে কাল সকালেই বোঝা যাবে তারা কতটুকু কঠোর হয়েছেন এবং সেই কঠোরতার ফলে মানুষ আসলে কতটা স্বাস্থ্যবিধি মানছেন এবং তারা উদ্যোগী করতে পারছেন। বৃষ্টি, রানা, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে টিআইবির তথ্য ভুল দাবি করল স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অধিদপ্তরের মুখপাত্র ডক্টর নাজমুল ইসলাম। তিনি বলেছেন, করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনারদের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখেই তথ্য পরিবেশন করা উচিত। বলেছেন, সীমান্ত এলাকা থেকে করোনার সংক্রমণ অন্য এলাকায় ছড়িয়ে পড়েছে, অতিমারি মোকাবেলায় সকলের সহযোগিতা দরকার। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বলেছেন, রাজধানী সহ সবখানে নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হয়েছে। সংক্রমণ বেশি এমন এলাকায় বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিছু বক্তব্য রেখেছেন। তাদের সেই বক্তব্যের একটি বড় অংশই কিন্তু তথ্যভিত্তিক নয়, সঠিক নয়, এবং তারা যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে বাস্তবতারও কিন্তু কোনো মিল নেই। যারা করোনা থেকে দেশবাসীকে নিরাপদ রাখবার জন্য কাজ করছেন তাদের এই পরিশ্রমকে, তাদের এই কষ্টকর দিনগুলো প্রতি বোধ হয় এই ধরনের প্রতিবেদনে তেমন শ্রদ্ধা থাকে না। করোনায় সীমান্তবর্তী এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই গরু আমদানি ও মানুষের আসা যাওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ভার্চুয়ালি আয়োজিত কুরবানির পশু হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণের প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেছেন তিনি। এই সভায় সিটি মেয়ররা জানিয়েছেন, ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর হাটের জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ দেওয়া হয়নি, সড়ক বা মহাসড়কের উপরেও হাট বসতে দেওয়া হবে না। কোভিডের কারণে আমাদের বাংলাদেশ বর্ডার এরিয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো সেই ঝুঁকিপূর্ণ অবস্থাটাকে আরো যাতে নাকি কোন রকম বেগবান না করে, সেজন্য আমাদের বর্ডার এলাকাগুলোতে যাতে নাকি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। নাটোর সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর এবং করোনা ইউনিট 50 শয্যা উন্নীত করা হয়েছে। দুপুরে সদর হাসপাতালে এর উদ্বোধন করেছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এমন উদ্যোগ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে 3টি অক্সিজেন সিলিন্ডার, সেই সাথে ব্যক্তিগতভাবে উন্নত মানের মাস্কও বিতরণ করেছেন এমপি শিমুল। পরে পৌরসভা কর্মহীন বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। বিশ্বজুড়ে আরও প্রায় 9,500 প্রাণ গেল কোভিডে। নতুন করে 3.5 লাখের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক প্রাণহানিতে আবারও ব্রাজিল শীর্ষে। শনিবার এই দেশটিতে 2,000-এর বেশি মৃত্যু হয়েছে। 577 জনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। এছাড়াও 450-র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। আরেক লাতিন দেশ পেরুতে দৈনিক প্রাণহানি 350-র কাছাকাছি। বিশ্বে মহামারীতে এ পর্যন্ত মোট 38,10,000 প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত 17,63,77,000-এর বেশি। এদিকে ভারতে নিম্নমুখী করোনা সংক্রমণের হার শনিবার নতুন করে 80,600 কিছু বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত 73 দিনের মধ্যে একেবারে সর্বনিম্ন। এদিন প্রায় 1700 মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে। এই নিয়ে মহামারীতে ভারতের মোট প্রাণহানি 3,70,000 ছাড়িয়ে গেছে। মোট আক্রান্ত 2,94,24,000-এর বেশি। এ পর্যন্ত দেশটিতে করোনা পজিটিভ 10 লাখের উপর। তবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সাম্প্রতিক যে তথ্য সেটি বলছে করোনা সেকেন্ড ওয়েভে দেশটির মৃত্যু সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েক গুণ বেশি। গবেষণাও বলছে গত 2 মাসে কেবল মধ্যপ্রদেশে 4,100 মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত প্রাণহানি অন্তত 3 গুণ বেশি। গত বৃহস্পতিবার বিহার রাজ্যে করোনা পরিস্থিতির সংশোধিত পরিসংখ্যানও প্রকাশিত হয়।
চীনকে ঠেকাতে নতুন পরিকল্পনার ঘোষণা দিলেন জি7 নেতারা। বেইজিং এর বেল্ট অ্যান্ড রোড এই উদ্যোগকে অকার্যকর করতেই অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এই প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোটের সম্মেলনে শেষ দিনেই আলোচনায় আসে ইইউ নেটো সম্পর্ক, কোভিড পরিস্থিতি, মহামারী পরবর্তী অর্থনীতি আর জলবায়ু সংকটের মতো বিষয়গুলো। ইউরোপীয় ইউনিয়ন অসম্ভব শক্তিশালী একটা জোট। অর্থনৈতিক ইস্যু ছাড়াও পশ্চিম ইউরোপে ন্যাটোর শক্ত ভিত্তি। আমরা একসাথে হলে অনেক কিছুই করতে পারবো। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ অনেক চ্যালেঞ্জ সামনে। এসব মোকাবেলায় একে অপরের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্র যে আন্তরিকতা দেখিয়েছে তাতে আমি যার পর নাই খুশি। আশা করি সবাই মিলে ভালো কিছু করা যাবে। ঐতিহাসিক পরমাণু শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে অব্যাহত ইরানের সাথে পরাশক্তিগুলোর সমঝোতা আলোচনা। শনিবার অস্ট্রিয়ান বসেন দুপক্ষের প্রতিনিধি দল এবং চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা এই আলোচনায় অংশ নেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ জানিয়েছেন, ভুল বোঝাবুঝি দূর করতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে আর বিদ্যমান শর্তগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রতিনিধিরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভিয়েনা আলোচনায় অংশ না নিলেও বাইডেন প্রশাসন দিয়েছে পরমাণু শান্তি চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার ইঙ্গিত। আমরা উন্নতির পথে, সমঝোতাও দেখছে আলুর মুখ। নতুন কি সংযোজন বিয়োজন করা হবে সেসব খতিয়ে দেখা হচ্ছে। জেসিপিইউ এর সব সদস্যদের সাথে আলোচনা চালাচ্ছে ইইউ। পৃথকভাবে যুক্তরাষ্ট্রকেও শান্তি চুক্তিতে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রত্যাশা, খুব শীঘ্রই কাঙ্ক্ষিত ফল পাব। কে বসছেন ইসরায়েলের মসনদে? 1 দশক ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি জোট সরকার? ভাগ্য নির্ধারণে আজ দেশটির পার্লামেন্ট নেসেটে ভোটাভুটি হবে। 120 আসনের মধ্যে ক্ষমতা পেতে 61 জনের সমর্থন নিশ্চিত করতে হবে, অন্যথায় 2 বছরের মধ্যে 5ম দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই দেশটিতে। অবশ্য নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে যাচ্ছে এমন ইঙ্গিত অভিজ্ঞ রাজনীতিকদেরও। তাদের দাবি ব্যর্থ সরকার অবকাঠামো এর জন্য দায়ী। জানাজা সম্পন্ন হলো কানাডায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম পরিবারের। শনিবার বিকেলে অন্টারিও রাজ্যের ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এই আয়োজন ছিল। মুসলিম পরিবারের 4 সদস্যের কফিন মোড়া হয় কানাডার পতাকা, যা জাতীয় সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জানাজার নামাজে অংশ নেন কয়েকশো মুসলিম। তবে 1 ঘণ্টার শোক সভা এবং অন্যান্য অনুষ্ঠানে ছিলেন ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ। পারিবারিক গোরস্থানেই তাদের কবর হয়। গেল সোমবার লন্ডন শহরের একটি শপিং মলের বাইরে পরিবারটির উপরে পিকআপ তুলে দেয় আততায়ী। ঘটনাস্থলেই মারা যান সালমান পরিবারের 4 সদস্য। কুষ্টিয়া শহরে এক নারী তার সন্তান সহ 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে তাকে আটকও করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদও চলছে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 জনকে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে সদর মডেল থানায়। নিহতরা আসমা এবং শাকিল, দুজনেরই গ্রামের বাড়ি কুমারখালী উপজেলায়। আমরা গুলির শব্দ শুনে বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখি যে একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে। ওই বাচ্চাকে আমার চোখের সামনে গুলি করলো, একদম গুলি করে মারি ফেলা দিল। 5-6 বছরের একটা বাচ্চা দৌড়ায় পালাতে যাচ্ছে, আর ওই আততায়ী এসে বাচ্চাটাকে টেনে ধরে এসে 3টা গুলি করলো। আর বাচ্চাকে বাঁচাইতে গেলাম, উনি আমাদের উদ্দেশ্যে একটা গুলি করলো। গুলি করার পরে ওকে ধরেন সাধারণ দোকানদাররা জনগণ দিয়ে ইট দিয়ে ঠেকা রাখে কিছু না হলো 20-25 মিনিট, তারপরে প্রশাসন আসে। জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। আমাদের হাতে একজন গ্রেপ্তার আছে। গতকাল রাতেও সে আমাদের রোল কলে হাজির ছিল, আজকে ভোর থেকে নাই। এটা নিয়ে বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার কথা আমরা অলরেডি তাকে অ্যাবসেন্ট দিয়েছি এবং তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে যেটা করার কথা এটা তো হবেই, আর রাষ্ট্রের আইন অনুযায়ী যেটা ওইটাও হবে।
এই ঘটনার আরেকটু বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালনের কাছ থেকে। লালন, একটু ট্রিপল মার্ডারের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা সেটা একটু জানাবেন, কারণ এএসআই কে তো ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারলো কিনা পুলিশ? বৃষ্টি, এই অভিযুক্ত এই এএসআই কে কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথেই কিন্তু স্থানীয়রা তাকে আসলে আটকের চেষ্টা করে এবং ইট পাটকেল ছুড়ে তাকে আটকানোর চেষ্টা করে। পরে পুলিশে ফোন দিলে পুলিশ গিয়ে তাকে আসলে আটক করতে সমর্থ হয়। আটকের পর থেকে কিন্তু তাকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমি কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু আসলে এই পুলিশের এই কর্মকর্তার সাথে কথা বলছেন কেন এই হত্যাকাণ্ড, আর এর সাথে যে বিষয়গুলো উঠে আসছে সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে কি সরকারিভাবে তাকে দেওয়া অস্ত্র কিনা অবৈধ অস্ত্র, সেটিও আসলে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং খুলনা পুলিশ সুপার কিন্তু আসলে নিশ্চিত করেছেন যে এই পুলিশের এই কর্মকর্তা কিন্তু ছুটি না নিয়ে বিনা অনুমতিতে কিন্তু খুলনা থেকে কুষ্টিয়াতে এসে এই ঘটনা ঘটিয়েছে। সব বিষয়গুলো আসলে আমলে নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তারা এখনো সুনির্দিষ্টভাবে কোনো বিবৃতি দেয়নি সুনির্দিষ্টভাবে। নিশ্চয়ই বিবৃতি পাওয়ার পরে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো কি ঘটনা হয়েছিল। লালন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় 4 শিশুকে গ্রেফতারের ঘটনায় বাকেরগঞ্জের ওসি সহ 4 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে সারা দেশের পুলিশের কাছে শিশু আইনে পুলিশের ভূমিকা প্রজ্ঞাপন দিয়েও জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওই শিশুদের কারাগারে পাঠানোর নির্দেশদাতা বিচারিক ম্যাজিস্ট্রেটের ফৌজদারি ক্ষমতা থেকে প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এর পাশাপাশি সমাজসেবা অফিসারের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের এক কন্যা শিশু 4 ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপরে কন্যা শিশুর বাবা গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় সেই 4 নাবালক শিশুকে গ্রেপ্তার করে 7 অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। আদালত আবার ওই শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেন। গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স 9 থেকে 11 বছর। ওসি জনাব আবুল কালাম সহ 8 পুলিশ সদস্যকে, যাদেরকে দেখা গিয়েছিল ভিডিওতে দেখা গিয়েছিল, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপিকে নির্দেশ দেন। একই সঙ্গে সেদিন যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব আমানুল্লাহ সাহেব, ওনাকে ফৌজদারি কার্যক্রম থেকে বিরত রাখার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বিরত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। নিষিদ্ধ সাকিব আল হাসানকে ছাড়াই ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওল্ড ডিওএইচএসকে বৃষ্টি আইনে 5 রানে হারিয়েছে মোহামেডান। সাদা কালোদের করা 115 রানের টার্গেটে 115 রান তুলতেই বৃষ্টি এলে খেলার মাঠে গড়ায়নি এবং আগে ব্যাটিং করতে নেমে পারভেজ ইমন আব্দুল মজিদের উদ্বোধনী জুটি ভাঙে 36 রানে। ইমন 14 রান করে সাজঘরে ফিরলে পরে 3 নম্বরে নেমে ইরফান শুক্কুর ধরেন দলের হাল। মূলত ইরফানের 68, আব্দুল মজিদের 29, শামসুর রহমান, নাদিব চৌধুরীর 17-14 রানের ছোট 2 ইনিংস এবং 5 উইকেটে 154 রান করে মোহামেডান। জবাবে 16 ওভারে 4 উইকেট হারিয়ে 115 রান তুলে ওল্ড ডিওএইচএস। এরপরেই বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। 3 ম্যাচের শাস্তি কমাতে বিসিবির কাছে তারা অনুরোধ জানিয়েছেন। সবশেষ মোহামেডান আবাহনী ম্যাচে স্ট্যাম্পে লাথি মারা, স্ট্যাম্প উপড়ে ফেলায় সাকিব আল হাসানকে 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় সিসিডিএম, আর সেই সাথে 5 লাখ টাকা জরিমানাও করা হয়। ম্যাচ আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে লেভেল 3 আওতায় দেওয়া হয়েছে এমন শাস্তি। আপিল করছে বোর্ড বরাবর। এখন এই ব্যাপারটা তো আমাদের সিসিডিএম এর কোনো এখতিয়ার নাই, যেহেতু বোর্ড সভাপতি বলছে এটা বোর্ড এটা দেখবে, বোর্ড ডিসিশন। 3 ম্যাচ যেটাই করছে তারা ওটা মকুব করার জন্য ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো করবে না। তারা করলে যে কোনো শাস্তি এটা দেন তারা করবে। বিকেএসপিতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী গাড়ি। তবে সাকিব ইস্যুতে নয়, আন্দোলনরত পোশাক শ্রমিকরা এই হামলা চালায়। ঘটনাস্থলে নতুন এবং পুরনো ইপিজেডের মধ্যবর্তী স্থানে সকাল 6:45টার দিকে শ্রমিকদের আন্দোলনে পুলিশ টিয়ার গ্যাস এবং জল কামান ছুড়ে, এরপরে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর করে এবং মাইক্রোবাসের পেছনে গ্লাস ভেঙে যায়, যে কারণেই সৃষ্ট যানজটে মাঠে পৌঁছাতে দেরি হয় অফিসিয়ালদের।
বিকেল 5:30টার কিছু পরে ঢাকায় এসে পৌঁছেছে চীনের দেওয়া উপহারের আরও 6 লাখ ভ্যাকসিন। রাজধানীর কর্মীটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে চীনের দ্বিতীয় দফার এই ভ্যাকসিন এসে পৌঁছায়। প্রথম দফায় চীন বাংলাদেশকে 5 লাখ ডোজ সিনোফার্মার টিকা উপহার দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মা ও সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পরে বাংলাদেশও এই দুই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। এর আগে গত মাসের 12 তারিখ প্রথম দফায় 5 লাখ ডোজ উপহারের টিকা এসেছিল চীন থেকে। এই নিয়ে মোট 11 লাখ ডোজ উপহার দিল চীন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিনি এখন আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। তিথি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদেরকে একটু জানাবেন এই টিকাগুলো আসলে কোথায় সংরক্ষণ করা হবে এবং কবে নাগাদ এই টিকা প্রদান করা শুরু হবে, সে বিষয়ে যদি কিছু জানার থাকে সেটি একটু জানিয়ে দেবেন। বৃষ্টি, জানেন যে দ্বিতীয় দফায় চীনের উপহার দেওয়া হচ্ছে 6 লাখ করোনার টিকা সিনোফার্মে, যেটা 6 লাখ ডোজ করোনা টিকা ও সিরিঞ্জ বাংলাদেশে ইতিমধ্যে পৌঁছেছে। বলতে গেলে বাংলাদেশ সময় বিকাল 5:30টার কিছুক্ষণ পরে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু কর্মীটোলাতে অবতরণ করে। বাংলাদেশ থেকে মোট 2টি বিমান পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে দুটি হচ্ছে CJ-130 বিমান। এটাতে করেই মোট হচ্ছে 6 লাখ টিকার নিয়ে আসা হয়েছে। আর এই টিকাটা এখন আমি যদি দেখাতে চাই, যে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এই টিকাটি এখন হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের এখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হচ্ছে সংরক্ষণ করা হবে। এরপরে ডিসিশন নেওয়া হবে যে এটা কবে নাগাদ দেওয়া হবে। বেসিক্যালি এটা প্রায়োরিটি বেজেই হচ্ছে দেওয়া হবে টিকাটা। আর বলতে গেলে হচ্ছে সিনোফার্মের এই টিকা এর আগে হচ্ছে 5 লাখ ডোজ চীন পাঠিয়েছিল, সেটা হচ্ছে গত মাসের 12 তারিখে। আর এর প্রয়োগ শুরু হয় হচ্ছে 29শে মে। এ পর্যন্ত মোট হচ্ছে 11 লাখ টিকা হচ্ছে চীন বাংলাদেশকে উপহার দিয়েছে। বৃষ্টি, এই ছিল আমার কাছে। ধন্যবাদ তিথি, বিস্তারিত জানিয়েছেন। নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে গণভবনে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে বিদায়ী প্রধানের কাছ থেকেই দায়িত্ব বুঝে নেন শেখ আব্দুল হান্নান। আগামী 3 বছর বিমান বাহিনীর প্রধান হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন যে তথ্য রয়েছে তা 60 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি এম এ নায়াতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। জাতীয় শোক দিবস 15 আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষে আদালত এই নথি তলব করেন। রিটে 15 আগস্ট খালেদা জিয়া অবৈধভাবে জন্মদিন পালন করে, তাকে কেন আইনের আওতায় আনা হবে না এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে। বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শিকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করে তিনি বলেছেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। আরও বলেছেন, দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নিজেদের জন্যই সংকট তৈরি করেছে। ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, বিএনপি নতুন করে আন্দোলনের যে হাঁক ডাক দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র। মাদারীপুরের যেসব এলাকায় করোনার প্রকোপ কম কিংবা বিধিনিষেধ নেই সেসব এলাকায় ইউপি নির্বাচন 21 জুন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হিতা। আর সকালে সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, 371টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবার কথা ছিল, তবে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় নির্বাচন হবে 200 ইউনিয়নে। এছাড়া EVM এর মাধ্যমে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং 11টি পৌরসভার ভোট গ্রহণ নেওয়া হবে। নির্বাচনের সহিংসতা এড়াতে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই যে এলাকায়, সেগুলো সুষ্ঠু নির্বাচন করব। 200 ইউনিয়ন পরিষদ এবং 2-3টা পৌরসভা নির্বাচন এবারে হবে, আর একটা সংসদের উপনির্বাচন হবে। পরে যদি করোনা পরিস্থিতি উন্নতি হয় তাহলে ওই বাকিগুলো নির্বাচন আমরা করে ফেলবো 2 মাসের মধ্যে।
কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বোয়াকা রাজ্যের সোকা পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই 12 শ্রমিক ওই খনিতেই আটকা পড়েন। তাদের মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। বাকি 9 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ। আফগানিস্তানের পৃথক বোমা হামলায় অন্তত 7 জনের প্রাণ গেছে। শনিবার রাজধানী কাবুলে 2টি মিনিবাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে ঘটনাস্থলেই 6 জন আহত হয়। কাবুলের পশ্চিমাঞ্চলের সংখ্যালঘু হাজরা গোষ্ঠীকে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই দায় স্বীকার করেনি। আবারও বড় ধরনের সহিংসতার ঘটনা দেখল নাইজেরিয়া। জামফ্রা প্রদেশের একাধিক গ্রামে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 53 জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গ্রামগুলোতে প্রবেশ করে অস্ত্রধারীরা একের পর এক গ্রামে তাণ্ডব, হত্যা, লুটপাট চালায়, বাড়িঘর জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানিয়ে মন্ত্রী বলেছেন, আইনটি মন্ত্রণালয় ভেটিংয়ে আছে, আর এই আইনের ফলেই গণমাধ্যম কর্মীরা আইনি সুরক্ষা পাবে বলে উল্লেখ করেছেন তিনি। ডক্টর হাসান মাহমুদ আরও বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নয়, বরং পাকিস্তানের চর ছিলেন। আরও বলেছেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের কাজকর্মে জিয়ার মুক্তিযুদ্ধ বিরোধিতা প্রমাণিত হয়েছে। লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো লাইভ এবং লাইকি পরিচালনায় জড়িত থাকার অভিযোগে বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল ঢাকার বিভিন্ন স্থান থেকে সিআইডি সাইবার পুলিশ ইউনিট তাদেরকে গ্রেফতার করে এবং জানা গেছে যে গ্রেফতারকৃত বিদেশি নাগরিক বিগো লাইফের সাথে সরাসরি সম্পৃক্ত। মোস্তফা সাইফ রেজা বিগো লাইফের বাংলাদেশি অ্যাডমিন, মোহাম্মদ আরিফ হোসেন বাংলাদেশের বিভিন্ন মেয়েদের বিগো লাইফের সাথে যুক্ত করতেন, এস এম নাজমুল হক ভার্চুয়াল মুদ্রা ডায়মন্ড বিক্রির অন্যতম প্রধান এজেন্ট এবং আসমাউল হোসনা সেজুতি বিগো লাইফের প্রধান অ্যাডমিন। আসামিদের জিজ্ঞাসাবাদে আরও অনেক নাম পাওয়া গেছে এবং তাদের ব্যাংক মোবাইল অ্যাকাউন্টে গত 1 বছরে 100 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রাইভেট কার, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, চেক বই, নগদ টাকাও জব্দ করা হয়েছে। 1 লাখ জমা হলে 1,60,000 হয়ে যায়, এইভাবে বাড়তে থাকে এবং এই যে এই বেঞ্চগুলো একসময় ডলারে রূপান্তরিত হয়ে তার অ্যাকাউন্টে, বিভিন্ন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হয়। প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যস্তরের সিগারেট, বিড়ি, জর্দায় শুল্ক বাড়ানো হয়নি। বাজেটে তামাক পণ্যে কর বিষয়ক আলোচনায় বক্তারা এক স্তরের কর হার কার্যকরের পরামর্শ দেন এবং অর্থনীতিবিদ ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদ বলেছেন, উনার পরিকল্পনার প্রধান উপজীব্য হওয়া উচিত মানুষ। সংবিধানও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কিন্তু কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে তার অনেক সময় প্রতিফলন হচ্ছে না। কোভিড পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠী ভয়াবহ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য নিয়েও তরুণদের উপর নানা অভিঘাত আসছে, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। অনলাইন বাজেট আলোচনায় এমন উদ্বেগজনক তথ্য জানান অর্থনীতিবিদ ও গবেষকরা। সানেমো অ্যাকশন এইডের উদ্যোগে আয়োজিত আলোচনার সভায় বক্তারা বলেছেন, ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছেন গ্রামাঞ্চলের তরুণরা। মাত্র 22% শিক্ষার্থী অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত 14 জন আহত হয়েছে। শনিবার রাজধানীর অস্টিন শহরের কেন্দ্রস্থলে এলোপাতাড়ি গুলি ছুড়ে এই ঘটনা ঘটান 2 ব্যক্তি এবং আহতদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। পুলিশ জানাচ্ছে, ঘটনাস্থলে 2 ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। সে সময় অনেক লোক উপস্থিত থাকায় এত আহতের ঘটনা ঘটেছে, তবে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত $28 লাখ ব্লু অরিজিনের মহাকাশ যাত্রার টিকিট পেলেন এক ব্যক্তি। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সহযাত্রী হয়ে মহাশূন্যে তিনি পাড়ি জমাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মহাকাশ পর্যটনের সুযোগ দিতেই প্রায় মাসব্যাপী এই নিলাম চলে। শনিবার বিজয়ীর নাম নিশ্চিত করে বেজোসের প্রতিষ্ঠান। এক টুইট বার্তায় ব্লু অরিজিন জানিয়েছেন, টিকিট ক্রেতার পরিচয় প্রকাশ করা হবে আরও পরে। 20 জুলাই 10 মিনিটের অভিযাত্রার সাথে আরও থাকবেন জেফ বেজোসের ভাই। নিউ শেফার্ড ক্যাপসুলের ফ্লাইটে তাদের নিয়ে যাওয়া হবে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে।
ক্রিকেট মাঠে ঘটেছে অপ্রত্যাশিত ইনজুরির ঘটনা। পাকিস্তান সুপার লিগের সতীর্থ মোহাম্মদ হাসনাইনের সাথে ধাক্কা লেগে মাঠ ছাড়তে হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে। শনিবার পেশোয়ার জলমির বিপক্ষের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে সতীর্থের সাথে ধাক্কা লাগে ফাফ ডু প্লেসির। আহত হয়ে মাঠ ছাড়েন। কনকাশন বদলি হিসেবেই মাঠে নামানো হয় সাইম আইয়ুবকে। আঘাত লাগার পরে অবশ্য নিজ পায়ে হেঁটেই মাঠ ছাড়েন সাবেক দক্ষিণ আফ্রিকান এই অধিনায়ক। তবে ইনজুরি গুরুতর হওয়ায় ম্যাচের বাকি সময় আর মাঠে নামানো হয়নি তাকে। এবারে অন্যরকম এক ঘটনা ঘটল পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জলমি ও কোয়াটা গ্ল্যাডিয়েটর্সের শনিবারের ম্যাচে। জলমির মিডিয়াম পেসার উমাইদ আসিফ তার প্রথম ডেলিভারিতেই উইকেট নিয়ে উদযাপনের সময় মাস্ক পরে সম্মান প্রদর্শন করেন করোনা যোদ্ধা ডাক্তার এবং নার্সদের। প্রথম ওভারের প্রথম 2 বলে উইকেট নিয়ে উমাইদ আসিফ সাঁঝঘরে পাঠান জাকি ওয়েদারাল্ড ও আজম খানকে। প্রথম উইকেট নিয়ে নিজের উইকেট উদযাপনে পকেট থেকে মাস্ক বের করে পরে নেন উমাইদ। সম্মান জানান সব ডাক্তার এবং নার্সদের যারা করোনাকালীন সময়ে সেবা দিয়ে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এবছর 90 লাখ মানুষ ভাতা ও বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে তথ্য জানিয়েছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে উপমন্ত্রী বলেছেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, এতিম, শিশু এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রত্যেকেই নিয়মিত ভাতা ও উপবৃত্তি পাচ্ছে। মুক্তিযোদ্ধা ভাতা বাড়িয়ে 20,000 টাকা করেছে সরকার। সিরাজগঞ্জে বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে সকালে। গাজীপুর সহ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গাজীপুর মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দুপুরে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এর আগে কোভিড-19 কমপ্লিকেশনস ইনক্লুডিং ব্ল্যাক ফাঙ্গাস শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএসএমএমইউ ও এসিআই। এই সেমিনারে করোনায় আক্রান্ত রোগীদের নতুন নতুন জটিলতার কথাও তুলে ধরেন চিকিৎসকরা। বলেন, এই অবস্থায় রোগীদের জীবন বাঁচাতে প্রতিটি হাসপাতালে দ্রুততার সাথে যথাযথ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। ব্রিটেনের রানী এলিজাবেথের 95তম জন্মদিন উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ। 260 বছরের রীতি মেনেই গান স্যালুট দেওয়া হয়। করোনা মহামারীর কারণে এবারে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা ছিল। রানীর প্রকৃত জন্মদিন 21 এপ্রিল হলেও আনুষ্ঠানিকভাবে সেটি জুনের দ্বিতীয় সপ্তাহে পালন করা হয়। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পরে এটাই তার প্রথম জন্মদিন। 1952 সালে 25 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড তার। শত শত বানরে ছেয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ছোচিং অঞ্চল। পাহাড়ে ঘেরা এই অঞ্চলটিতে বানরের দল খুনসুটিতে মেতেছে, আর পর্যটকরা এই দৃশ্য দেখেও মুগ্ধ। একে একে বানরগুলো নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ছে, সাতটা নদীর এপার ওপার করছে এবং এলাকাটিতে অনেক মানুষের আনাগোনাও রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মানুষকে এই দলটি আঘাত করেনি। আজকে সব খবরের যতগুলো আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।